স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। আজ থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থায় যোগ দেয়া নতুন কর্মকর্তা কর্মচারীরা। নতুন সরকারি চাকুরিজীবীর অন্তর্ভুক্ত হবেন আগামী বছরের ১ জুলাই থেকে। সরকারের এই নির্দেশনায় বেঁকে বসেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাঁরা বিদ্যমান অবস্থায় থাকতে চান, একই সঙ্গে আরও দাবি যুক্ত করে আন্দোলন শুরু করেছেন। দুঃখিত। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ। সেই সূত্রে সর্বজনীন পেনশন স্কিম কি শুরুতে হোঁচট খাচ্ছে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সর্বজনীন পেনশনে খটকা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আহমদ হোসেন এমপি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আছেন, অধ্যাপক ডক্টর এম গোলাম রব্বানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সিনিয়র সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য মঞ্জুল হাসান বুলবুল। দর্শক, আপনারাও এই আলোচনা অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। রাজনীতিতে ইস্যু ভারতের রেল ট্রানজিট, মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি চুক্তিতেই আছে, দাবি মির্জা ফখরুলের। ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, পাহাড়ি ঢলে আবারও পানিতে ভাসছে সিলেটের ৮ উপজেলা। রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে স্থানীয়রা, নড়াইলে বজ্রপাতে মৃত্যু ৩। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা, মাসে মাসে নয় এককালীন পেনশন চান শিক্ষকরা। জালিয়াতি করে ব্রাহ্মা জাতের গরু সাদিক অ্যাগ্রোকে পাইয়ে দেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে দুদকের অভিযান, খতিয়ে দেখবে টেন্ডারবাজি সহ নানা অনিয়ম। এবং হলিআর্টিজানে হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা। সক্ষমতা না থাকলেও একত্রিত হওয়ার চেষ্টায় জঙ্গিরা, আর কখনোই উত্থান হবে না বললেন র্যাব মহাপরিচালক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর এম গোলাম রব্বানী স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্যার, মানে আপনাদের আপত্তির বিষয়গুলো কি? মানে শুধুমাত্র তো শিক্ষকগণই না, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আরও অন্যান্যরাও এর আওতায় আসেন, যারা আগের নিয়মে পেনশন পেতেন। তাদেরকে তো আমি মাঠে দেখছি না, আপনাদেরকে কেন দেখছি? না, ধন্যবাদ আপনাকে। আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম বর্ষে পদার্পণ করেছে, একটা বিশেষ দিন আমাদের জন্য। আমরা কেন এই প্রত্যয় যে সর্বজনীন স্কিমটি চালু করেছে সেটি কেন প্রত্যাখ্যান করছি, তার আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার কারণও আছে। আমি দুটোই বলছি। একটা হলো যে আমরা জেনেছি, গণমাধ্যমে দেখেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি সর্বজনীন পেনশন স্কিম চালু করেছিলেন। সেটি উদ্বোধনও হয়েছিল ২৩-১৭ আগস্ট। সেখানে বলা হয়েছিল, লক্ষ্য উদ্দিষ্ট ছিল যে প্রান্তিক জনগোষ্ঠী, যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, তাদেরকে, এবং বিদেশে যারা অবস্থান করছেন, তার একটা বয়সীমা ছিল। অর্থাৎ যারা চাকরির বাইরে আছেন, বিশেষ সরকারি চাকরির বাইরে, সেখানে প্রগতি, তারপরে সমতা, সুরক্ষা, প্রবাস, এই ৪টি স্কিম ছিল। এটি যখন কাজ চলছিল, এবং এটিকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই সুরক্ষা বলয়টি কিন্তু পুরো দেশে ছড়িয়ে দিচ্ছেন, বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা দিচ্ছেন। তো এটি তো একটি ভালো খবর। এটি যখন চলছে, হঠাৎ করে আমরা ১৩ই মার্চ এবছর একটি প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়, সেটি হলো যে এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হলো যে যেটি কোনো আলোচনায় ছিল না, যেটি কোনো প্রকাশ বিকাশ, খুব নিভৃতে নীরবে প্রত্যয়ে স্কিম নাম দিয়ে সেটি বলা হলো যে স্বায়ত্তশাসন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান। আপনারা কবে জেনেছেন? আমরা এই প্রজ্ঞাপনটা হওয়ার পরেই, আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা জেনেছি, আর আগে জানার কোনো সুযোগ ছিল না। কারণ ওই 4টি বিষয়ে চালু হওয়ার আগে থেকে কথা হচ্ছিল, আমরা ফলো করছিলাম, আগ্রহ নিয়ে জানারও চেষ্টা করছিলাম যে এরকম একটা বিষয় আলোচনায় এসছে, নতুন একটা থিম। কিন্তু চট করে যখন এই প্রত্যয় চালু করে এবং একটা একপেশে দৃষ্টিভঙ্গি নিয়ে উপস্থাপন করা হলো, সেখানে কী ধরনের প্রতিষ্ঠানকে আনা হবে সেটি উল্লেখ থাকলো। উল্লেখের ভেতরে একটি হলো যে সরকার জাতীয় বেতন স্কেল কাঠামোতে তো আমরা আছি,
এবং পেনশনের একটা সুনির্দিষ্ট মানে রূপরেখা আছে, একটা আর্থিক ডিসিপ্লিন শৃঙ্খলা আছে। সেখানে আপনি আমাদের আরও খুবই লাগলো যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো লিখেছে স্বশাসিত, সমজাতীয়, সংবিধিবদ্ধ, যেভাবে বাংলাদেশের প্রশাসনের আমলাতন্ত্রের এরা শব্দ চয়ন করে থাকেন। সেখানে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মানে বিশেষ করে একটি খেয়াল করুন যে এই জিনিসটিকে আমাদের কাছে খুব একটি রাষ্ট্রের প্রেক্ষিতে রাষ্ট্র চিন্তা করবে, প্রজ্ঞাপন হবে, কিন্তু বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতে উস্কানি করে না লিখে বাস্তবায়ন করলে আপনাদের কোনো আপত্তি ছিল না? না, সেটা বলছি না, আমরা মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় তো একটা না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি। তো এই যখন এই জিনিসটি আসলো তখন থেকেই কিন্তু আমাদের শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সব পক্ষ থেকে গত 4 মাস ধারাবাহিকভাবেই কতগুলো কর্মসূচি দেওয়া হয়েছে। কি কর্মসূচির ভেতরে ছিল আপনার স্মারকলিপি দেওয়া হয়েছে, সাংবাদিক সম্মেলন করা হয়েছে, শিক্ষকরা অবস্থান ধর্মঘট করেছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা চলমান রেখে আমরা দুটো জিনিস চেয়েছিলাম খুব সরাসরি। একটা হলো যে এটি আমাদের কাছে এটি গ্রহণ করা হয়নি, আমরা এটা প্রত্যাখ্যান করেছি। কেন করেছি আলোচনায় আসুন। এখন যারা করেছেন তারা তো একটা কর্তৃপক্ষ অবস্থান থেকে করেছেন, এবং এই আন্দোলন আমি এটাকে প্রতিবাদ বলছি। প্রতিবাদটি কিন্তু সরকার কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের বিরুদ্ধে নয়। এটা হচ্ছে যারা প্রশাসনের ভেতর থেকে একটি রাষ্ট্রের ভেতরে একটা ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে বৈষম্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে। প্রশ্নটা হচ্ছে তারা সর্বজনীন বলছেন, তাহলে সর্বজনীন হয়ে থাকলে সরকারি কর্মকর্তা, প্রশাসন, বিচার বিভাগ, সামরিক বাহিনী কেউ তো নেই। তাহলে ভালো জিনিসটি আপনারা গ্রহণ না করে আমাদের উপরে যে প্রজ্ঞাপনের মাধ্যমে যে চাপিয়ে দেওয়ার যে উদ্যোগটি, সেটিকে আমরা গ্রহণ করছি না। এটিকে আমরা কাঠামোগতভাবে একটা বৈষম্য দেখতে পাচ্ছি। বৈষম্য দৃষ্টিভঙ্গির, বৈষম্য আর্থিক, বৈষম্য সম্মানের। একই বেতন স্কেলে একই গ্রেড প্রাপ্ত হয়ে দুটি আর্থিক ব্যবস্থাপনা আমরা রাষ্ট্রের ভেতরে এই ধরনের যে আমরা একটা বিশৃঙ্খলা হিসেবেই দেখছি আর্থিক শৃঙ্খলার মাঝে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে এগুলো মৌলিক কতগুলো অধিকারের পরিপন্থী। শিক্ষকতা পেশার একটা অবমানন করা হয়েছে, সেখানে সম্মানহানি এবং নিয়ন্ত্রণ এর একটা মানসিকতা আমরা কোথাও একটা সাইকেলের মধ্যে দেখতে পাচ্ছি। আর্থিকভাবে এটি ক্ষতিকর। সুরক্ষা বলায় যেটি ইতোমধ্যে আছে বর্তমান আপনার পে কমিশন কর্তৃক পেনশন ব্যবস্থাপনায়, সেটিকে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ফেলে খণ্ডিত করা হয়েছে। প্রেক্ষিতে শিক্ষক সমাজসহ যারা এই পেশায় আছেন তাদের মধ্যে আর্থিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। উচ্চতর শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টির একটা কোনো পক্ষীয় অপপ্রয়াস কিনা আমরা শিক্ষকদের মাঝে এই ধরনের একটি ধারণা সৃষ্টি হয়েছে। মেধা সংকট ও মেধা অভিবাসন, মেধা পাচার শব্দটা লিখছি না, বা ড্রেনেজ, ভালো শিক্ষার্থীরা হয়তো এই পেশায় আসবেন না। আরেকটি হচ্ছে আমাদের বর্তমান যে পেনশন ব্যবস্থাপনাটি আছে, একটি ভালো দিক হলো যে চাকরি অবসরে যাওয়ার পরে পরবর্তী জীবনের একটা সুস্থিতি আছে, নিশ্চয়তা আছে। নিশ্চয়তাটি দুভাবে আছে। একটি হচ্ছে যিনি পেনশনার তার জন্য সারা জীবন পেনশন পাবেন, তৎপর তার নমিনি পেনশনটি পাবেন। তাহলে দেখুন, ব্যক্তি নিরাপদ, তার পরিবার নিরাপদ, এটিকে ভেঙে ফেলা হয়েছে। এই ধরনের ব্যবস্থাগুলো নেই। আর সবচেয়ে বড় যেটা কষ্টদায়ক যেটা আমাদের জন্য হয়েছে, আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ খেয়াল করেছি যে কেন জানি আর্থিক কোনো বিষয় আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ভেঙে ফেলার, অবমাননার একটা প্রচেষ্টা করা হয়। দেখুন, এই স্বায়ত্তশাসন তো আজকের ইতিহাস না। জাতির জনক বঙ্গবন্ধু 73 সালে আমরা নিশ্চয়ই স্বায়ত্তশাসন এবং শিক্ষকদের ভূমিকা, সেটা নিয়ে আমি পরে আসবো। আমি একটু বুলবুল ভাইয়ের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে শিক্ষামন্ত্রী আসলে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন যে প্রত্যেক স্কিমের পক্ষে বিপক্ষে মন্তব্য করা সম্ভব নয়, যদিও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো বন্ধ একরকম। তিনি তো শিক্ষা ব্যবস্থার অভিভাবক। তো সেই জায়গায় আপনি কি মনে করেন, এটা কি শিক্ষামন্ত্রী নিজেও কি জানেন না,
বা আপনারা কি জানতেন? আপনি তো একজন আমরা তো যখন এটা হয় আমরা যেটি প্রফেসর আব্বানি বলেন যে 4টি সম্পর্কে খুব স্পষ্টই জানতাম এবং নামগুলি খুব চমৎকার। মাননীয় প্রধানমন্ত্রীর নামগুলি দিয়েছেন। একটা প্রবাস, যাতে যারা প্রবাসে আছেন তাদের জন্য একটা হচ্ছে প্রগতি, বেসরকারি কর্মচারী যারা তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, সমতা যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য করা হয়েছে, সুরক্ষা হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড যারা আছেন আত্ম অপ্রাতিষ্ঠানিক যারা আছেন তাদেরকে। এটার মূল লক্ষ্যটা তো খুবই ভালো, মূল লক্ষ্যটা ভালো। যেমন ধরেন আমরাও সাংবাদিকদের মধ্যে বলছি যে সাংবাদিকদের জন্য তো কোনো পেনশন সুবিধা নাই। ভারতের কোথাও কোথাও আছে, পাকিস্তানের 2-1টা রাজ্য আছে হয়তো। আমরাও কিন্তু সাংবাদিকদের জন্য মানে পেনশন সুবিধা চাচ্ছি। তখন আমাদেরকে বলা হয়েছে তোমরা এই যে কোনো 4টার মধ্যে ঢুকে যাও, জি, প্রাতিষ্ঠানিক সকর্ম বা যাই আছে এর মধ্যে ঢুকে যাও। সেই আলোচনা আছে এখানে। তো আমরা গত 26 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের মিটিং ছিল, সেই মিটিংয়ের মধ্যে এটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা একটু ডিটেলে জেনেছি। আজকে হয়তো সারা দেশ জেনেছে বিশ্ববিদ্যালয় ধর্মঘট হওয়ার কারণের জন্য, কিন্তু 26 তারিখে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের যারা নেতা ছিলেন তারা বক্তব্য রেখেছেন। আমরা তখন দেখলাম যে এটা নিয়ে আসলে মানে শিক্ষকদের পক্ষ থেকে অনেক কাজ করা হয়েছে। তারা যে হুট করে একটা স্টেটমেন্ট দিয়ে বসেছে এরকম না, তারা একটা মূল্যায়ন কমিটি করেছে। সেই মূল্যায়নের মানে এর ভালো মন্দ সব বিষয় দেখা হয়েছে। এখানে কিন্তু শিক্ষকরা ঢাকা মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্য যারা আছেন অন্য সেকশনের দিক থেকে আমরা খুব মানে এরকম অর্গানাইজ কোনো প্রতিবাদ পাইনি, কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে তারা কিন্তু নতুন কোনো বাড়তি সুবিধা চাচ্ছেন না। তাদের যেটা চাওয়ার হচ্ছে যে সুবিধাগুলি আছে সেখান থেকে বিশেষ করে যারা নতুন হবেন তারা মানে তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাতে যে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, সে যখন আমলাতন্ত্রে যাবে তার একটা চমৎকার প্রোটেকশন আছে, তার অন্য জায়গায় চাকরি করলে প্রোটেকশন আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে সে জয়েন করার সাথে সাথে সে দেখলো যে তার যে বন্ধুটি অন্য সরকারি পেশায় গেল তার চেয়ে তার সুযোগ সুবিধা কমে গেল, যার ফলে এই তরুণরা, মেধাবী তরুণরা হয়তো এই শিক্ষকতায় আসার ব্যাপারে আগ্রহী হবেন না। আর এটি মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো খালি মানে জুলাই মাসেই শিক্ষক নিয়োগ হয় তা তো না, এবং মানে একই স্কেলে হয় তা না, অনেক সময় অনেক বিশেষজ্ঞ পর্যায়ের শিক্ষকও নেওয়া হয়। তো কাজে একটা বিশৃঙ্খলা এটার মধ্যে আছে। এটা একটা জবাবদিহিতা করা উচিত ছিল। আমরা সেদিন আমাদের, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে সংসদের পক্ষ থেকে 5 জন সম্মানিত এমপি সদস্য থাকেন। সেদিন যারা আছেন, যারা এই সিনেটের সদস্যদের মধ্যে ছিলেন জনাব নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী এবং সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি, তিনিও ছিলেন, তিনি শুনেছেন সব। তো সেখানে আলোচনা হয়েছে এবং আলোচনার মধ্যে যেটা রাব্বানি বললেন যে কী কী জায়গায় শিক্ষকরা আহত বোধ করছে, তো সেখানে একটা স্পেস তৈরি হয়েছিল যে জনাব নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন যে আপনারা এই সমস্ত কাগজপত্র স্ট্যান্ডিং কমিটিকে পাঠান, স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হবে। একটু আগে যেন আহমদ হোসেন বলছিলেন যে খুব শিগগিরই মধ্যে স্ট্যান্ডিং কমিটির মিটিংটা হবে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত, যে সেখানে আসলে পরে মানে সংসদে যারা এই বিষয়ে কাজ করেন তারা এটা করবেন। আমি বরং আর প্রস্তাবের মধ্যে আলোচনার পরে প্রস্তাবের সময় আমি একটু বাড়তিই বলেছিলাম। আমি বলেছিলাম যে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ইচ্ছা করলে পরে শিক্ষক সমিতির 2 জন নেতাকে ডাকতেও পারেন, যে তাদের মুখ থেকে শোনা, কারণ বিভিন্ন আইন গণমাধ্যম সংক্রান্ত আইন প্রণয়নের সময় আমাদেরকে ডাকা হয়েছিল, কাজে এখানে ডাকতে কোনো অসুবিধা নাই। কাজে এটা একটা জায়গা তৈরি হবে। কিন্তু যেটা শুরু হয়ে গেল যে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা এবং ক্লাস বন্ধ। দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির দৃশ্যতে এমন কোনো অস্থিতিশীলতা নাই যে কারণের জন্যে ক্লাস বন্ধ, যে কারণের জন্যে পরীক্ষা বন্ধ, এটা কিন্তু আমরা সমসাময়িককালে শুনছি না, অনেকদিন ধরে এই খবর শুনছি না। কাজে বিশ্ববিদ্যালয়গুলি চলছিল খুব স্মুথভাবে। সেইখানে যেটা তারা বললেন গত 4 মাস ধরে শিক্ষক সমিতির পক্ষ থেকে, শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় বলেছেন। আবার শিক্ষামন্ত্রী যে মন্তব্য আপনি বললেন সেটা খুব কনক্লুসিভ না, খুব পরিষ্কার না, যার ফলে তাদেরকে যে আমরা বলবো যে আপনারা মানে আপনাদের দিকটা বিবেচনা করে ক্লাস বন্ধ রাখেন, সেটা বন্ধ করার সময় তো বলতে হবে একটা কাউকে যে আপনাদের এটা বিবেচনা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে, সংসদীয় কমিটিতে আলোচনা হচ্ছে, কাজে কেউ তো বলতে হবে যে আপনাদের বিষয়টা নিয়ে সরকার ভাবছে, কাজে আপনারা এখনই ধর্মঘটে যেন। এইটাও কেউ বলছে না। আমরা বাইরে থেকে যারা অভিভাবক হিসেবে মনে করি যে একটা প্রতিষ্ঠানে ধরেন ছাত্রদেরকেও যদি আপনি
অস্থিরতার মধ্যে ঠেলে দেন, সেটাও যেমন একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য ভালো না। আর এখানে খোদ শিক্ষকরা, যাদের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে একটা সুশৃঙ্খল অবস্থায় রাখা, পরীক্ষার সময় মতো নেওয়া, ক্লাসটার সময় মতো নেওয়া, এখন তারাই একটা অস্থিরতার মধ্যে। ছাত্রদের কিন্তু কোনো মানে নাই, মানে এই বিষয়ে কোনো বক্তব্য নাই এখন পর্যন্ত, কিন্তু নিশ্চয়ই তারা তাদের শিক্ষকদের পক্ষে থাকবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। তো কাজেই আমার যেটা মনে হয় যে এইখানে আমি যেটা আবারও বললাম যে তাদের পর্যালোচনা মূল্যায়নের আমি যেটা দেখলাম, এটার মধ্যে এমন না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাড়তি সুবিধা চাচ্ছেন না, তাদের যে সুবিধাগুলি আছে এটাকেই তারা প্রোটেক্ট করতে চাচ্ছেন। তারা মানে এমন না যে তারা কোনো নতুন সুবিধা চাচ্ছেন, সেটা চাচ্ছেন না। এখন তারা হিসেব করে দেখেছেন যে একটা নতুন শিক্ষক জয়েন করার পরে অনেকগুলি সুযোগ, যেটি এক্সিস্টিং সুযোগ ছিল সেটা থেকে সে বাদ পড়বে, বরং তার পেনশন কমে যাবে, তার গ্র্যাচুইটি কমে যাবে, এবং এমনকি তার পেনশনার হিসেবেও একটা বয়স ফিক্স করে দেওয়া হয়েছে। ওই বয়সের পরে যদি ডমিনি বেঁচে থাকে বা পরিবারের কেউ বেঁচে থাকে, সেও আর পেনশন সুবিধা পাবে না। এটা তো ভয়াবহ অনিশ্চিত। আমি একজন শিক্ষক, আমি মরে যাব, আমার ছেলে মেয়ে বাচ্চারা পাবে, কিন্তু আমি মরে যাওয়ার পরে একটা বয়সের পরে তারা এই সুবিধাটা পাবে না, যেটা এখন তারা পাচ্ছেন। তো কাজেই আপনি নিজেও জানেন যে মানে বলে গিভেন প্রিভিলেজ কার্টেল করাটা সাধারণত এই জায়গায় হয় না। ওইটাকে ফিক্সড রেখেই, যেমন ধরেন আমরা যখন আমরা যখন সাংবাদিকদের নতুন বেতন কাঠামো চাচ্ছি, তখন কেউ কেউ বলে যে পত্রিকার বেতন তো কম, টেলিভিশনের বেতন তো অনেক বেশি। তা আমরা বলি যে টেলিভিশনের বেতন এটা তার স্ট্রাকচারের কারণে হয়ে গেছে, কিন্তু এখন তো আমরা বলতে পারবো না যে টেলিভিশনের বেতন কমিয়ে তুমি পত্রিকার সমান আনো, এটাও করা যাবে না। ওইটাকে ঠিক রেখে তারপর করতে হবে। তো কাজে আমার মনে হয় যে এখানে শিক্ষকদের দাবির মধ্যে যৌক্তিকতা আছে, এক। দুই নম্বর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলি শান্ত, এর মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো অস্থিরতা নাই, পরীক্ষা অনিয়ম নাই, ক্লাসও অনিয়ম নাই, সেখানে হঠাৎ করে কেন আমরা এরকম এমন একটা উস্কানিমূলক সিদ্ধান্ত দিলাম যে কারণে যেন আমাদের শিক্ষকরা ক্লাসরুমের বাইরে চলে গেলেন, তারা পরীক্ষা নিচ্ছেন না। দুই, তিন নম্বর যেটা হচ্ছে যে এটা গত 4 মাস ধরে শিক্ষক সমিতি, এইখানে আপনি তাদের কাগজপত্র দেখলে দেখবেন যে গত 4 মাস ধরে তারা শিক্ষা মন্ত্রণালয়ে গেল, তারা মানে যত জায়গাগুলি আছে সেখানে তারা গিয়েছেন, তারা এটাকে খুব গুরুত্ব দিয়েছেন এটা মনে হয় না। কিন্তু এখন আমাদের সন্তানেরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জীবন একটা অস্থিরতার মধ্যে পড়ে গেল। এবং এটিও এবং আরেকটা এদিকে হচ্ছে যে এই যে শিক্ষক সমিতি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা শিক্ষক সমিতি ফেডারেশন যারা আছে, এরা সব কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ। এরা কিন্তু এই সরকারের মৌলিক রাজনৈতিক আদর্শকেই আপহোল্ড করেন। তাদেরকে দুঃখজনকভাবে নেতৃত্ব দিতে হচ্ছে, যে কারণে যেটা সরকারও একটা বিব্রত অবস্থায় পড়েছে। কাজে আমার যেটা ধারণা যে জনাব নুরুল ইসলাম নাহিদ সিনেটের বক্তৃতায় বলেছেন যে আপনারা সব কিছু আমাদের কাছে দেন। আমি আবারও সিনেটেও আমি বলেছি, আজকেও বলি যে এটা যদি কালকেও মানে কোনোভাবে বলা হয় শিক্ষকদেরকে যে আপনাদের বক্তব্য আপনারা মানে সংসদীয় কমিটিতে দেন, আপনারা এসে বক্তব্য রাখেন এবং একটা সম্মানজনক আলোচনার জায়গা যদি স্পেস তৈরি হয়, আমার ধারণা সমস্যার সমাধান কালকেই হবে না, কিন্তু সমস্যার সমাধানের একটা স্পেস তৈরি করতে হবে। তা না হলে পরে শিক্ষকরা তো যেহেতু স্ট্রাইক শুরু করেছে, এখান থেকে বের হয়ে আসার জন্য তো তাদেরকে একটা স্পেস দিতে হবে। সেই স্পেসটা দেওয়ার জন্য আমার ধারণা মাননীয় এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন, তিনি সংসদীয় কমিটির সদস্য, তারা ভাববেন। কারণ আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে এরকম করে স্পেসের জায়গা দেখবেন। ভাই আপনাকে ধন্যবাদ। আমি আহমদ হোসেন এমপি আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে বিশেষ করে অধ্যাপক ডক্টর এ.কে.এম. গোলাম রব্বানীর বক্তব্যে মানে ওনারা তো মানে বিদ্যমান সুবিধাটা সুরক্ষা দিতে চান, এর পাশাপাশি যেটা হলো সেটার পেছনে আসলে এক ধরনের অবজ্ঞা, অভিসন্ধি এবং হচ্ছে হীন উদ্দেশ্যও দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে বুলু ভাই যেটা বললেন যে বিদ্যমান সুবিধাকে কখনো কমিয়ে নতুন কোনো আসলে নীতিতে যাওয়া যায় না। তো মানে সরকার কি ভেবে, যদিও ওনারা মনে করেন না যে সরকার করেছে, এটা আমলারা করেছে উনি বলছেন, আপনি আসলে কি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। সময়ের এই অনুষ্ঠানে অনেকদিন পরে আসলাম। আমরা স্বাভাবিক কারণে এই সমস্ত টকশোতে যখন যাই, আগে ধরে এই রাজনীতি নিয়ে কথা হবে। তো আমি এখানে এসে তো নতুন একটা বিষয়বস্তু জানতে পারলাম। তো মনে করলাম যে আমি এই বিষয়বস্তুর মধ্যে এসে পড়ে গেলাম, যেটা খুবই কঠিন চ্যাপ্টার। এই চ্যাপ্টার নিয়ে আমি গবেষণা করতে করি। আপনি তো শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য, আপনি জানতেন না বিষয়টা? এই বিষয়ে আমি পরে কথা বলি। জি, অপ্রস্তুত উত্তর তো এইভাবে দেওয়া যায় না। জি, আপনি যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারেন, আমিও পারি, আমার তো লিমিটেশন আছে। এখন আমি তো সীমিত স্বাধীনতা না, স্বাধীনতা আছে,
মানে সীমিত স্বাধীনতা, না সীমিত না, সিধা এই কথা বললে ভুল হবে। মানে লিমিটেশন আমার লিমিটেশন মানে আমি যে একটু দায়িত্বশীল পদে আছি। জি, আপনি যখন এই চেয়ারে বসে আছেন, এটা দায়িত্বশীল পদ। দায়িত্বশীল পদ, এখান থেকে বসে সব কথা আপনি বলতে পারবেন না। আপনাকে মিডিয়ার স্ট্যান্ডার্ড, মিডিয়ার কালচার, আপনার বুদ্ধিমত্তার বিকাশ এগুলো থাকতে হবে। আপনি মুখ দিয়ে যে যায় আসে তাই বলতে পারবেন। সেটাই বলতেছি যে আমার লিমিটেশন বলতে পারছি যে আমি যেহেতু স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছি, তার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত, সেই স্ট্যান্ডিং কমিটি মেম্বার মানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমি সংশ্লিষ্ট। শিক্ষা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি মিটিং আমরা প্রতি মাসে বসি। এখানে বুলবুল ভাই যেটা বললেন 4 মাস ধরে তারা আনাগোনা করছেন, কথা বলছেন, কোন পর্যায়ে কথা বলছেন, হয়তো 4 মাস তো 4টা মিটিং আমাদের হয়ে গেছে। কই আমাদের কাছে তো এমন কোনো কাগজপত্র যায়নি। এই ব্যর্থতা কি আমাদের না শিক্ষক সমিতির বা ফেডারেশন তাদের? হয়তো তারা বুঝে উঠতে পারেনি। শিক্ষক সমাজ তো ভালো মানুষ, আমাদের চেয়ে অনেক বিদ্যা জ্ঞান। আমি একটা কথা বলেছেন যে আপনি যেটা বলেছেন অবজ্ঞা অথবা গৃহ উদ্দেশ্য, এই শব্দগুলো আমার মনে হয় ক্ষেত্রে প্রযোজ্য না হয় ভালো। এই কথাগুলো বললে আমার মনে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা অবজ্ঞা করছি, হীন উদ্দেশ্যে আমরা করেছি অপমান করার জন্য। এটা হতে পারে না। হাউ ইজ ইট পসিবল? হাউ ক্যান ইউ থিঙ্ক? ইজ ইট পসিবল অন বিহাফ অফ আস? যেখানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কি হীন উদ্দেশ্য করতে যাবেন? তিনি যে শিক্ষাকে উচিত নিতে যাচ্ছে, শিক্ষামন্ত্র শিক্ষা খাতে এবার বরাদ্দ বেশি দিয়েছেন, আপনি দেখেছেন বাজেটে। কাজে এই শব্দগুলো মনে হয় যে এই ক্ষেত্রে প্রযোজ্য না হয় ভালো। শিক্ষকদেরকে সরকার করেছে এটা ওনারা মিন করছেন না, ওনারা বলছেন যে এটা আমলাদের একটা আচ্ছা দৃষ্টিভঙ্গি আছে, এটা মানে ওনাদের নিজস্ব সেই জায়গা থেকে নিজস্ব একটা বিশ্লেষণে বলেছেন। জি, আমলা তো সরকারের বাইরে নয়। সরকার আমলা কি সরকারের বাইরে? মানে তার মানে এটা সরকারই করেছে, মানে এই স্কিমটা নিঃসন্দেহে আমি যখন শিক্ষা মন্ত্রণালয়তে প্রজ্ঞাপন দেবে সরকারই হয়ে দিয়েছে কি, সেখানে যদি আপনার আপিল করার বিষয় থাকে, যেমন আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম নাইস সাহেব বলেছেন আপনারা অ্যাপিল করেন স্ট্যান্ডিং কমিটিতে। এটা জাস্ট অ্যাপিল। সেই স্ট্যান্ডিং কমিটিতে অ্যাপিল করলে আমরা হয়তো 4 তারিখে বসবো, একবারে বসে সব হয়ে যাবে। সেই স্ট্যান্ডিং কমিটি বসলে সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সব যারা টিম কাজ করে সবাই আসবে। শিক্ষামন্ত্রী আসবে, প্রতিমন্ত্রী আসবে, সচিব দুজনই আসবে, সব ডিজি যারা সবাই সব সেক্টরগুলো এখানে আসে। সেখানে আমার ভালো হলো, আমি জানতে পারলাম, আমিও এই বিষয়টা তুলতে পারবো যে আমি তো গিয়ে শুনলাম এই ঘটনা, এই পরিস্থিতিটা কী আমাদের বুঝিয়ে বলেন কি। সেক্ষেত্রে তো আমাকে মনে হয় যে আমাকে ভালোই করেছেন। আমি ওনাদের পক্ষে না বললেও ওনাদের বিপক্ষে তো বলবো না। আমি জানতে চাইবো যে আমাকে বুঝান, আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমার জানতে ইচ্ছে করে এতে কি শিক্ষক সমাজ লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমি জিজ্ঞেস করতে পারবো না, জানতে চাই। সুতরাং এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও তিনি বলেছেন, তিনিও বলবেন, আমরাও বলবো, অবশ্যই তাদের কাছ থেকে একটা ব্যাখ্যাও পাওয়া যাবে। শেষ হয়ে যায়নি কিন্তু, আলোচনা শুরু হলো মাত্র। বরঞ্চ আপনার এই অনুষ্ঠান থেকেও একটা আলোচনা বা একটা প্রপোজাল গেল, মেসেজ গেল। এবং এর আগে মনে হয় এই সংক্রান্ত কোনো টকশো অন্য কোনো টেলিভিশনে করেছে কি না আমি জানি না। আমার মনে হয় সময়ই প্রথম আপনার ওপেন করলেন, উদ্বোধন। আজকে সারাদিনে কিন্তু এইটাই আপনার হচ্ছে টপ নিউজ। আপনার বিভিন্ন গণমাধ্যম হয়তো আজকেই হয়তো আলোচনা বিশ্ববিদ্যালয়গুলি তো বন্ধ হয়েছে, সবগুলো বিষয়ে এটা কিন্তু আজকে দিনে বড় ঘটনা। সারাদিন তো থাকি, পার্লামেন্টে গেলাম, সকালে থাকি কর্মীদের সাথে, পাবলিকের সাথে, এতগুলো চোখগুলো একবার দেখেছি। প্রত্যয়ের গভীরে যাই নাই, বা প্রত্যয়ের গভীরে এলাম এখানে এসে। এই প্রত্যয় যে সেই প্রত্যয় আগে জানা ছিল না। তবে এখানে বুলবুল ভাই কিছু কথা বলেছেন, ভালো কথা বলেছেন, যে আপনার যে প্রগতি, সুরক্ষা বলয়, এই সমস্ত কিছু কিছু নাম দিয়েছেন, সমতা, সুরক্ষা, প্রত্যয়। এতে বুলবুল ভাই কিন্তু বাকি 3টি ভালোই বলেছেন। 4টি আমার মনে হয় প্রত্যয় 4টি বাকি 4টি। এমনিতে মানে আপনার কি মনে হয় মোটা দাগে যেটা বলা হয়েছে যে প্রত্যয় এসে আটকে গেল? কারণ বাকি 4টির মধ্যে যাদেরকে বলা হয়েছে তারা অনেকেই পেনশন স্কিমের আমি বাইরে। একটা কথা বলি, আমরা তো আপনার কাছে মনে হয় কিনা এটা বৈষম্যমূলক? কারণ হচ্ছে যে আমি সামরিক বেসামরিক আমলাদের ক্ষেত্রে একরকম বলা হচ্ছে, সাংবাদিক, জি আপনি আমাকে অনেক কোশ্চেন করবেন, আমাকে আমার জায়গা থেকে তো উত্তর দিতে হবে। জি জি, আমি কিন্তু আপনার কোশ্চেনের শিকার হতে পারবো না। আমি আপনাকে টার্গেট করছি না কোশ্চেন, আমি জানতে চাচ্ছি কি তো আমি তো কথা বলি, বৈষম্য মনে হয় কিনা আমার কাছে কথা, আমি জিনিসটা তো গভীরে এখন যাইনি। আচ্ছা, আমাকে স্টাডি তো করতে হবে। আমি প্রথমেই বললাম যে এখানে এসে শুনলাম প্রত্যয়,
সত্যের গভীরে কি আছে দেখিনি কেন? সত্যের গভীরে যাব, গভীরে গিয়ে বুঝবো, চেষ্টা করবো। যে কোনো ঘটনার গভীরে যেতে হবে। গভীরে গিয়ে না জেনে কিন্তু রিয়াকশন দেওয়া ঠিক হবে না। এবং আজকে থেকে আমি এটা স্টাডি করব, বাসায় গিয়ে স্টাডি করব, দেখব, এবং 4 তারিখের মিটিংয়ে আমি কোন কোন বিষয়গুলো বলতে পারবো পজিটিভলি সেগুলো তুলে আউট করবো। এক, আর আমার কাছে মনে হচ্ছে শিক্ষকদেরকে হ্যারাস করার জন্য এই প্রজ্ঞাপনটা করা হয়েছে, এটা আমার মনে হয় না। নিশ্চয়ই যদিও কোথাও ঘাটতি যদি থেকে থাকে, ঘাটতি পূরণ করার সুযোগও আছে। আর দাবি দেওয়া, প্লেস করা, এটা তো আমাদের সর্বকালে সর্বযুগেই ছিল, শিক্ষকরাও কম বেশি করে। যেমন আপনি বলেন, আমরা যেহেতু এখন জনগণের জনপ্রতিনিধি, এর আগেও তো পার্টির পজিশনে আছি। এই যে গ্রাম থেকে প্রাইমারি টিচাররা আসে, হাই স্কুলের টিচাররা আসে তার কল্যাণ ভাতা নেওয়ার জন্য, অবসর ভাতা নেওয়ার জন্য, এগুলো হ্যারাসমেন্ট হয় কিন্তু। এবং আমি আগেই যারা দায়িত্বে আছে, এই এটা তো আমাদের সময় আমাদের অনেকে ছোটো ভাই, তোমার কাছে টাকা পয়সা আছে, কিছু দিতে পারবা, কল্যাণ ভাতায় আছে টাকা, আপনার জন্য আছে, মানে আমার তদবিরটা শুনবে, তো পাঠালাম, পায়ে যায়, অনেকে পেয়ে যায়, অনেকে পায় না। আমার কাছে গেলাম তো আমাকে তো বললো পড়ে যাওয়ার জন্য, লিখে রাখছে না, বুঝলেন? কিন্তু এই গ্রাম থেকে আসে কিন্তু অনেকে হ্যারাসড হয়, শুধু হ্যারাসমেন্ট। সুতরাং আমার সার্বজনীন যে আপনার যে ব্যবস্থাটা করেছেন পেনশন স্কিমটা, এটা কিন্তু এই অর্থে ভালো, হ্যারাসমেন্ট হবে না। এখন সেই অর্থে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো কেটে কেটে এই ব্যবস্থাটা যদি তাদের জন্য নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ হয়ে গেছে তারা বলছেন, আগের ব্যবস্থা যেহেতু নেই, মানে আগে তারা পেনশনটা একসাথে পেতেন টাকাটা, এখন একসাথে পাচ্ছেন না, বিষয়টা সেরকম, মানে আদৌ পাবেন না, আদৌ পাবেন না। না। কিন্তু আদৌ না পাইলে বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই আছে। প্রতি মাসে যা পেতেন, আমি দেখলাম ডায়াগ্রামে দেখলাম এই যে প্রথম আলোতে জি একটি জায়গায় 1 লক্ষ কত টাকা, জি হ্যাঁ, কমে যাবে, হ্যাঁ, কমে যাবে, এটা কমে যাবে না পাবেন? না কমে যাবে, কমে যাবে, পাওয়ার রেশিওটা কমে যায়, পাওয়ার কমে যাবে, কারণ এর অর্ধেক তো তার নিজেকেই দিতে হবে। অর্ধেক নিজেকে দিতে না, হবে। পাওয়ার রেশিওটা কমে গেলে তার লাভটা কোথায়, এটা খুঁজে বের করে দেন। নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, আমি আমার চোখে পড়বে, আমি যখন গভীরে যাবো। না, আমি একটু অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী আপনার কাছে আসি। মানে কোনোই মানে পজিটিভ দিক না এটার ভিতরে শিক্ষকদের জন্য? না, দেখুন, একটা জিনিসের সাথে কম্পেয়ার করলে এটা আমরা সবাই সিদ্ধান্তে আসতে পারি। আমি আপনাদের গণমাধ্যম থেকে বলছি, আমাদের শ্রদ্ধাভাজন সিনিয়র সাংবাদিক বুল ভাই বলেছেন, উনি ছিলেন, আমরা আন্দোলনে যাওয়ার আগে বিষয়টিকে খুবই নিয়মতান্ত্রিকভাবে এখানে একটা হোমওয়ার্ক করে মূল্যায়ন রিপোর্ট তৈরি করেছি। আমরা বলেছি 13টি বিষয় এখানে সংকটাপন্ন আছে। আউট অফ মানে 13টি বিষয়কে আমরা চিহ্নিত করেছি যে এই কতগুলো ব্যবস্থাটা, বিষয় আছে এখানে বিষয় তো আপনার যেমন ধরুন আমি বলছি, মোটা দাগে যেগুলো আছে, বিদ্যমান পেনশন ব্যবস্থার সাথে পত্রের একটা তুলনামূলক আলোচনা, যেটি গণমাধ্যম ওনারা সার্বিক বিষয় নিয়ে জেনেছেন, তুলেছেন। বর্তমান কাঠামোতে পেনশন বাবদ আমাদের কাছে কোনো টাকা কাটা হয় না, এখন বেতনের 10% কাটা হবে, অর্থাৎ পেনশন, আমার নিজের পেনশন আমি দিচ্ছি, কন্ট্রিবিউটরি। এটা রাষ্ট্র ব্যবস্থা করতো যে একজন মানুষ 30-40 বছর তার সারা জীবনের শ্রম, মেধা সব কিছু রাষ্ট্রের জন্য সে বিনিয়োগ করে। এখন আমাদের শ্রম বিনিয়োগ করতে হবে, আমাদের অর্থ বিনিয়োগ করতে হবে। এটা আমাদের খুব অদ্ভুত একটা জিনিস মনে হচ্ছে। 10% টাকাটি যাবে, তারা প্রস্তাব করছে কেটে নিয়ে নেবে। পাশাপাশি এতদিন সরকার চাকরির শেষে এমনি পেনশন দিত, পুরো টাকা হিসেব করে দিত, এই টাকাটাই দিন। এখন বলছে যে 10% আপনাকে দিতে হবে, শিক্ষকদেরকে দিতে হবে। ওইটি হলো সঞ্চয় স্কিম, এই যে 10% করে প্রতি মাসে সঞ্চয় করতে হবে, এটি পেনশন হিসেবে তার কাছে আসবে। পাশাপাশি আগেও তো ওইভাবে রাখতো না, আগে যেটি ছিল ওটি আছে, আমরা প্রভিডেন্ট ফান্ড বলে, সেখানে 10% কাটা হয়। তাহলে একজন শিক্ষককে বেতন থেকে যদি 20% টাকা নিয়ে নেওয়া হয়, তার এই বর্তমান জীবনের প্রেক্ষাপটে তার জীবনের বেঁচে থাকার সুরক্ষাগুলোকে খুব মানে করে সংকটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না, সংকীর্ণ করে ফেলে দেওয়া হচ্ছে। 20% টাকা কেটে নেওয়া হবে। একটি আমরা জানি পিএফ, এটা পরে হয়তো অ্যাডজাস্ট হবে সেটি। 2 নম্বর হচ্ছে অধ্যাপক গ্র্যাজুয়েটি যেটি পাবেন এককালীন 80,30,000 টাকা, উনি যখন রিটায়ারমেন্টে যাবেন, প্রত্যয়ে এই ব্যবস্থাটি বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো গ্র্যাজুয়েটি পাবেন না।
বেতন থেকে টাকা না কেটে অধ্যাপকের মাসিক পেনশন বর্তমানে আমরা পাচ্ছি 45,790 টাকা। সেখানে যেটি আমাদের সম্মানীয় সংসদ সদস্য বললেন যে বেতন থেকে কেটে প্রতিষ্ঠানের টাকায় পেনশন মাসে 1,24,000 টাকা করা হচ্ছে। এই হিসাবে যেটি আমাদের সম্মানীয় শ্রদ্ধাবান সাংবাদিক ভাই বলার চেষ্টা করেছেন, অঙ্কের হিসাবেও এটি অবমানন। দ্বিতীয়টি হচ্ছে যে বর্তমানে এই টাকা আমাকে দেওয়া হলে বর্তমান টাকার যে ব্যবহার এবং আমার শেষ জীবনে যে আর্থিক নিরাপত্তা সেটিকে ভেঙে ফেলা হচ্ছে। আপনি অর্থ ব্যবস্থাপনার আয়ের সাথে ব্যয়ের একটা সম্পর্ক আছে। ফলে এখন আমরা শেষ একটা চিন্তা থাকে যে গ্রেডেই চাকরি করি, শেষ জীবনে একটা নিশ্চয়তা আছে। এটি ব্যক্তির সম্মানও রক্ষা করে পরিবারে, সমাজে, সেটিকে ভেঙে ফেলা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তিকে কেন্দ্র করে একটা পরিবার গড়ে ওঠে, সেই পরিবারের ভেতরে কিন্তু অন্য সদস্যরাও এর সুবিধাভাগী হন। এবং বর্তমান ব্যবস্থা যেটি করা হচ্ছে, ওই পরিবারে যদি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ, মেন্টালি চ্যালেঞ্জ যদি শিশু থাকে কিংবা কোনো নাগরিক থাকে, তার দায়িত্বটা কে নেবে? তৃতীয়ত আসুন আপনি আরেকটি, চাকরিজীবী নমিনি ও আজীবন পেনশন পান দুজন বিদ্যমান ব্যবস্থায়, সেটি চাকরিজীবী বা পেনশনার পাবেন, এটিকেও তারা মানে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে এনেছেন। বয়স এনে তারা বলছেন যে উনি মারা গেলে নমিনি পাবেন 75 বছর বয়স। আমাদের যারা সিদ্ধান্ত নেন আমরা একটা জায়গায় খুব প্রীত হই, আশ্বস্ত হই, বাংলাদেশের এখন গড়ায়ু কত, এই জিনিসগুলো যদি আমরা একটি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় না নিই, খেয়াল করুন। এবং আমরা আশা করছি এটি একটি আমাদের সেমিনারে, বাজেট সেমিনারে এসছে, যে এটি হয়তো 80-র কাছাকাছি যেতে যেভাবে মহন্দকোনার নেতৃত্বে আমরা এগোচ্ছি, উন্নয়নের দিকে যাচ্ছি, এটি 80-র দিকে যাবে। তাহলে দেখুন 30 বছর 40 বছর একজন শ্রমের বিনিময়ে তাকে শূন্য হাতে জব থেকে ফিরে যেতে হবে। এই যে একটি অনিশ্চয়তা, পারিবারিক সুরক্ষা বলা ভেঙে দেওয়া। আরেকটা হচ্ছে আপনার বছরে আমাদের বেতন কাঠামোর সাথে সঙ্গতি রেখে ইনক্রিমেন্ট 5% হারে যোগ হতো, এটি সিস্টেমই থাকছে না, সুতরাং বাড়বে না। অবসর অর্জিত ছুটির বিপরীতে টাকা পাওয়া যেত, যেটা আর্ন লিভ বলি, আমরা এই বিষয়টিকে বেশ যত্ন সহকারে রক্ষা করি। জীবনের শেষ সময় যে অ্যাডজাস্ট করার জন্য, জীবনের শেষ সময়ে নিজের চিন্তার চেয়ে পরিবারের সুরক্ষা, সামাজিক সুরক্ষাটা, সম্মানবোধ, তাদের জীবনে একটা নিশ্চয়তা আনা, বেঁচে থাকার একটা যে অবলম্বনগুলো, সেটা তো এখানে আপনার এই প্রস্তুতিমূলক যে ইটি ছিল, অর্জিত ছুটি ছিল, তার এগেনস্টে কাউন্ট করে একটা অর্থের সাথে সংযোগ করে সেটি জীবনে দেওয়া হতো, সেটির ব্যবস্থা নেই। অবসর প্রস্তুতিমূলক ছুটি, যেটি এলপিআর বলছি, এখন পিআরএল হয়েছে, আমরা কথাটা লিখেছি, এখানে কিছু বলা হয়নি, যেটি খুবই মানে বিস্ময়কর। এখানে তো আমাদের প্রশাসন যন্ত্রের থাকার কথা নেই। বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, 73-এ আমাদের অধ্যাদেশটি দিয়েছেন, স্বায়ত্তশাসন দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যাই কিন্তু আমাদেরকে, শিক্ষকদেরকে একটি জায়গায় সুরক্ষা দিয়েছেন, যে চাকরি বয়স 65 করা হয়েছে। আজকে এটি প্রায় 30 বছর হয়ে গেল। সেটি যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে জানার কথা নয়? আমাদের অবসরের স্কেলটা একটু বলছি, শিক্ষকদের 65, কর্মকর্তাদের 62, কর্মচারীদের 60 বছর। সেখানে বলা হচ্ছে যে এই প্রত্যয় 60 বছর বয়স পর্যন্ত পেনশন কভারেজ দেবে। তাহলে 5 বছর, আমি জনৈক একজন ওই 71-এ শুনছিলাম, জনৈক আপনার পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলছেন যে 60 হয়েছে, এটা কোনো বিষয় না। এই যে তাচ্ছিল্য করে কথা বলা, রাষ্ট্রের অঙ্গের ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করা, এবং যখন বিশ্ববিদ্যালয়গুলো নিরবিচ্ছিন্নভাবে চলছে, বঙ্গবন্ধুর কোনো আসার পর থেকে বিশ্ববিদ্যালয় একদিন বন্ধ হয়নি। আপনারা জানেন, যখন করোনাকালীন সময় চলছিল, আমরা কিন্তু সবাই এই ডিজিটাল প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়েছি, যতটা আর্থিকভাবে দাঁড়িয়েছি, মানসিকভাবে, এবং টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে, এবং অতিরিক্ত ক্লাস নিয়ে, পরীক্ষা দ্রুত রেজাল্ট করে আমরা কিন্তু শিক্ষার্থীরা পূরণ করে এনে আজকে অসম্ভব একটা গুরুত্বপূর্ণ ডে ছিল। আমরা, আপনারা জানা আছেন, এরই মধ্যে নিজেও মানে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের যে মর্যাদা, সেটার কথা বলেছেন। তো মানে এখন যে আপনারা বলছেন যে আপনাদেরকে তাচ্ছিল্য করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, মানে এই যে অবস্থা, সেটার
এটা কি মানে প্রথম, নাকি এর পেছনে আসলে সামগ্রিকভাবে মানে বিশ্ববিদ্যালয়গুলোরও কিছুটা দায় আছে? মানে ওনারা না, নিজেরা, আপনারা নিজেদের মর্যাদা রক্ষা মানে জায়গা ধরে রাখতে পারেন নাই? শুনেন, এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যার কাজ করবে, একটি মানসিকতা অনেকের মধ্যেই আছে, হয়তো আমাদের মধ্যে কিছু তুলনা করা বলছিল। আমরা তো একটি জাতীয় বেতন স্কেলে গ্রেড প্রাপ্ত হয়ে কাজ করি। আপনি রাষ্ট্রের গ্রেড প্রাপ্তদের তুলনামূলক আলোচনায় যদি যান, আপনারাই করুন, আমি এটা একদম পছন্দ করি না। কারণ উনি তার যোগ্যতায় পছন্দ করে এই প্রফেশনে গিয়েছেন, আমি পছন্দ করে এই প্রফেশনে এসেছি। এই প্রফেশনের সীমাবদ্ধতা এগুলো আমরা নিয়েই আলোচনা অগ্রসর হচ্ছি। আপনি বলছেন যে আমাদের যদি কোনো দায়িত্বে আরও অতিরিক্ত দায়িত্ব করতে হয়, ইতিমধ্যে আমরা করেছি, সেগুলো আলোচনার টেবিলে হতে পারে। এই ধরনের একটা নিয়ন্ত্রণ, স্বায়ত্তশাসনকে নষ্ট করে দিয়ে তারা এই কাজটি করবেন, এতে শিক্ষকদের মাঝে দুটি ধারণা হয়েছে। একটি হলো সর্বজনীন কথাটির অর্থ বোধহয় যারা চিন্তা ভাবনা করছেন তাদের কাছে বোধগম্য নয়। সর্বজনীন কথার অর্থ কিন্তু আমরা জানি। আর দ্বিতীয় আরেকটি কথা যেটি বলছি, যে আমাদের স্বায়ত্তশাসন মানেই কি আমাদের অর্থনৈতিক সাপোর্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, মেধামনন, যেটি জাতির জন্য বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, সেটি ভেঙে দেবেন। আমরা এই অবস্থানে স্বায়ত্তশাসন রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভীষণ অনড়। আর আমার শেষ কথা, আপনি বলেছিলেন যে অন্যেরা বলে না, অন্যদের বলার সুযোগ করে দেওয়া হোক, এই দায়িত্বটি তাদের। কিন্তু তারা তো সাক্ষাৎকারে দিচ্ছে, আমরা দেখছি, যে নাম প্রকাশ না করে বিশ্ববিদ্যালয়ের চরিত্র পরিষ্কারভাবে উপস্থাপন আমি করা। একটু বুল ভাই আপনার কাছে আসতে চাই। মানে স্যার যেটি বলছেন যে মানে স্বায়ত্তশাসনকে খর্ব করা বা অবজ্ঞা করা, এটার একটা হয়তো যারা করেছেন তাদের মাথায় একটা থাকতে পারে, আপনার কাছে তা মনে হয় কিনা? কারণ এটা ধারণাগত দিক, তো ধারণাগত দিক নিয়ে আমি খুব বড় স্ট্যান্ড নিতে চাই না। কিন্তু যখন একদিকে মনে করা, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই সরকারের যে কন্ট্রিবিউশন, আমি প্রায় 4 টার্ম ধরে সিনেটে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার সমাধানে, শিক্ষকদের আবাসিক সমস্যার সমাধানে, শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে, এবং আমরা এইবার সিনেটেও যেটা দেখলাম যে এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়েছে যারা প্রথম বর্ষে ভর্তি হবে তারা তাদেরকে মাসে 4,000 টাকা করে প্রথম বর্ষে একটা শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এটা খুব একটা গ্রামের ছেলে, ওই যে সংসদ সদস্য বললেন, তার এলাকার একটা ছেলে বা মেয়ে ঢাকা শহরে প্রথম পড়তে আসবে, তার মেস ভাড়া আছে, সঙ্গে সঙ্গে হলে সিট পাবে না, তার মাসে 4,000 টাকা কিন্তু অনেক টাকা। সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে, 1 বছর ধরে দিবে এটা। তবে তাদেরকে ক্লাসে থাকতে হবে, একটা কন্ডিশন আছে। তারপরে ধরেন শিক্ষকদের জন্য আরও গবেষণার ক্ষেত্রটাতে নানান সুযোগ সুবিধা। আমরা তো সিনেটে যখন যাই তখন আমরা এটাই দেখি যে একটা বিশ্ববিদ্যালয় আমরা আউট অফ দি বক্স, শিক্ষক যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন তারা তো ভিতরে আছেন। আমরা বাইরে থেকে দেখতে চাই আমাদের শিক্ষকরা ভালো আছেন কিনা, আমরা বাইরে থেকে দেখতে চাই আমাদের ছাত্ররা ভালো আছেন কিনা, আমরা দেখতে চাই আমাদের ক্যাম্পাস ভালো আছে কিনা, আমরা দেখতে চাই আমাদের শিক্ষার মান উন্নত হচ্ছে কিনা। এটাই কিন্তু আমরা বাইরে থেকে দেখি। এবং সেখানে যখন তাদের মধ্যে যেমন 2টি পয়েন্ট খুব, যে আপনি একটি নতুন ছেলে, যেটা আমি আগের বক্তব্যে বলেছি, একটি ছেলে যখন দেখবে যে আমি বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করলাম, আমার বন্ধু এমএ পাস করলো, তিনি যখন একটা বিশেষ প্রফেশনে যাবেন তার এই বিষয়গুলো নিয়ে কোনো শঙ্কা নাই। কিন্তু তার জন্যে সেই বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষকদের দেখে সেই আসলো এখানে, কিন্তু এসে দেখলো যে তার ভবিষ্যৎ হচ্ছে এরকম নানা জটিলতার মধ্যে, তখন একটা ভালো ছেলে। এমনিতেই আপনি দেখবেন যে একসময় কিন্তু মানে প্রাইভেট সেক্টরের ছেলেমেয়েরা বেশি আসতো, আপনি যদি দেখেন। এখন দেখবেন যে সব ছেলেমেয়ে ক্যাডার সার্ভিসে যেতে চায়, কারণ তাদের সুযোগ সুবিধা খুব, আমি তাদের মানে সমালোচনা করছি না, কিন্তু খুবই মানে উজ্জ্বল এবং খুবই সুরক্ষিত। তো সবাই কিন্তু আর আমরা মানে একটা ক্যাডার সার্ভিসে নিতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে তাহলে ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা আসবে না, নাকি সব বাইরে চলে যাবে? আশঙ্কাটা হচ্ছে ওই জায়গাটাতে। এই যে মানে সার্ভিসগুলো কথা সমান গুরুত্ব দেওয়া দরকার। হ্যাঁ, আপনি যে প্রফেসর রব্বানী যেটা বলছেন, এটার মধ্যে তাদের ভিতরকার কিছু ক্ষোভ আছে, ক্ষত আছে। এটি সব সত্যি তা না, কিন্তু তারা যেহেতু চোখের সামনে দেখছে যে তার পেনশন কমে যাচ্ছে, তার পিআরএল থাকছে না, চোখের সামনে দেখছেন যে তার অন্য সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের ভিতরে ক্ষতটা তৈরি হয়েছে। তো এই ক্ষতটার নিরাময় করার দায়িত্বটা হচ্ছে আমাদের, যারা আমরা এই সমাজের। কারণ আমরা যদি বিশ্ববিদ্যালয়টাকে ঠিকভাবে, শিক্ষকদের মনে যদি ক্ষোভ থাকে, অথবা ছাত্রদের মধ্যে যদি ক্ষোভ থাকে, কর্মচারীদের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়টা, এই যে আপনি পেনশনের মানে বয়সটা দেখেন, শিক্ষকদের বয়স 65 বছর, কর্মচারীদের বয়স কম, বলা হলো যে 60 বছর। 60 বছরের পরে যে 5 বছর, ওই 5 বছর কীভাবে কাউন্ট হবে? এখন বললেন যে এটা কোনো বিষয় না, এটা তার জন্য বিষয় না, কিন্তু যিনি
চাকরি করছেন তার জন্য 5 বছর কিন্তু অনেক বড় বিষয়, কারণ জীবনের শেষ প্রান্তে এসে 5 বছর তাকে কোনো প্রোটেকশন আমরা দিচ্ছি না। তো কাজে এটার মধ্যে একটা মানে যেটা জনাব আমাদের এমপি মহোদয় বললেন যে উনি হয়তো আরও ভিতরে গিয়ে আরও বিস্তারিত জানবেন, এটার জন্যই আমরা মনে করি যে এটা বিস্তারিত জানা দরকার। শিক্ষক মানে স্ট্যান্ডিং কমিটির সভাপতি সাহেব নাহিদ সাহেব বলেছেন, শিক্ষামন্ত্রী সাহেবকেও একটা ভিতরে যাওয়া দরকার যে আসলে বৈষম্যটা কোথায় আছে। আর আমাদের কনসার্ন হলো যে গত 1.5 দশক ধরে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো অস্থিরতা নাই, সেখানে হঠাৎ করে আপনি সবগুলি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, এটা আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে না? আমাদের ছেলেমেয়েরা তো সেখানে পড়ে, এবং আমরা জানি যে হ্যাঁ এটা 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ হলে পরে এই শিক্ষকরাই আবার এটা কভার করবে, তারা তাদের সময় মেধা দিবেন এখানে, তারা করোনার সময় যেটা দিয়েছেন। কিন্তু এই বৈষম্যটা তাদের চোখের সামনে দেখা যাচ্ছে। তো চোখের সামনে যখন আমি দেখব যে আপনি আমার চেয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, একই রেজাল্ট আমাদের, আপনি আমার চেয়ে 500 টাকা বেতনে এই চাকরিতে যাচ্ছেন, আমি 500 টাকা, আমার ভিতরে তো একটা দ্বন্দ্ব তৈরি হবে যে আমরা সব মানে এক জায়গায় থেকে আসলাম, কিন্তু এই বৈষম্যটা তৈরি হচ্ছে। তো সমাজের মধ্যে হ্যাঁ বিশেষ ধরনের সেনাবাহিনীর একটা বিশেষ ধরনের প্রফেশন, সাংবাদিকতা একটা বিশেষ ধরনের প্রফেশন, মানে ব্যুরোক্রেসিটা বিশেষ ধরনের জন্য বিশেষ সুবিধা থাকবে, কিন্তু শিক্ষকদেরকে যে জায়গায় আনা হলো তাদের যে মানে তাদের বাড়তি চাওয়া তো এখন পর্যন্ত দাবি উত্থাপন করে তাদের, কিন্তু যেটা তারা পাচ্ছে সেখান থেকে আমরা তাকে সরিয়ে বরং নতুন বাস্তবতা আরো বাড়ার প্রয়োজন ছিল। সেটি তো দাবি। গুল ভাই আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী এবং আহমদ হাসান এমপি, আপনাদের 3 জনকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।